আছে পাকিস্তান, কম্বোডিয়া, তারা ওইরকম জায়গায়। তাইলে এইরকম একটা মজুরি দেওয়ার পরেও অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে এবং বেশ কিছু, এটা সকল প্রক্রিয়া সকল দেশের অভিজ্ঞতায় বলে যে একটা শিল্পের যত কারখানা তৈরি হয় সবগুলি কারখানা টেকে না, বহু কারখানা বন্ধ হয়ে যায়। তাদের বহু রকম কারণ থাকে, তাদের এফিসিয়েন্সির ব্যাপার আছে, মার্কেটিং এর ব্যাপার আছে, মার্কেট এক্সেসের ব্যাপার আছে, সেখানে কতটা সে লিঙ্ক তৈরি করতে পারলো, ঠিক মতো শিপমেন্ট দিতে পারলো, কিংবা তার প্রোডাক্ট এবং তার ম্যানেজমেন্ট অনেক কিছুর উপর নির্ভর করে। সুতরাং এমনি বন্ধ হয়ে যায়, তখন তারা বলে যে মজুরির জন্য আমাদের বন্ধ হয়ে গেল। আর মজুরির বিষয়ে তারা যদি বলে যে আমরা এর থেকে মজুরি যদি বাড়ে, যদি ৮,০০০ টাকা মজুরি দেওয়া হয়, আমাদের কারখানা বন্ধ হয়ে যাবে, চলবে না এই শিল্প পথে বসবে। তাইলে এই কথাটাই আমরা কনভিন্সড হওয়ার আগে, সারা দেশের মানুষ কনভিন্সড হওয়ার আগে তাদের হিসাব নিকাশ আমাদের দেখতে হবে যে যে মজুরিটা বাড়ানো হবে তাতে এই শিল্প কারখানা চলবে না, এবং মালিকরা বর্তমানে যে মজুরি দিচ্ছে সেই মজুরির পরে তাদের জীবনযাপনের অবস্থা কি, টাকা পয়সা কত দেশ থেকে পাচার হচ্ছে, কতগুলি তাদের বিলাসিতার অবস্থাটা কি দাঁড়াচ্ছে, এই টাকা দিয়ে তারা কতগুলি কারখানা তৈরি করলেন এবং তাদের নিজেদের মুনাফার হার কত, এগুলি তো আমাদের দেখতে হবে। ওগুলি দেখতে চাইলে তো দেখা যাবে না, তাদের কাগজপত্র, তাদের শ্রমিকদের তালিকা এখন পর্যন্ত তারা দিতে পারে। বিজিএমএ বলছে যে আমরা একটা করবো, ডাটা বেস করবো, সেইখানে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলিকে বলা হয়েছে তথ্য দিতে। তার মধ্যে বেশিরভাগ গার্মেন্টস সংগঠনগুলো তথ্য বিজিএমএ এর কাছেই দিচ্ছে না। তো তাইলে কিসের ভিত্তিতে আমরা তাদের কথার উপরে বিশ্বাস রাখবো যে শ্রমিক, আমাদের যে তথ্য, আমাদের যে অবজারভেশন, কিংবা বিভিন্ন ধরনের বিভিন্ন সংগঠন, ব্যক্তি, এমনকি আমার ছাত্রছাত্রীরাও বিভিন্ন সময় যে সমস্ত জরিপ করেন, গবেষণা করেন, অনুসন্ধান করেন, সেগুলির ভিত্তিতে তো আমরা জানি যে যে পরিমাণ মজুরি দেওয়া হচ্ছে এখন, সেই মজুরি বৃদ্ধি করলেও সেটা টোটাল তারা যে সেলস ভ্যালু, সেই সেলস ভ্যালুর উপরে খুবই ন্যূনতম প্রভাব বিস্তার করে। এমনিতে তো সারা পৃথিবীতে যে পরিমাণ, যে দামে এখান থেকে কাপড় বিক্রি হয়, গার্মেন্টস এর কাপড় বিক্রি হচ্ছে, তার প্রায় ৪ থেকে ৫ গুণ বেশি দামে সেটা বিক্রি হয় নিউ ইয়র্কে কিংবা স্টকহোমে কিংবা অন্যান্য জায়গায়। এবং সেখানে বেশিরভাগ পুরো গার্মেন্টস শ্রমিকের শ্রমে যে মূল্যটা তৈরি হয় তার শতকরা ৬০ থেকে ৭০ ভাগ আসলে যাদের উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নাই, সে বাইং হাউস, ব্র্যান্ড, তারা নিয়ে যায়। তাইলে তারা এসে যখন এখানে দামাদামি করে, এখানে তো বিজিএমইএ বলতে পারে যে আমাদের নিজেদের কারখানাগুলির মধ্যে যাতে কোনো রকম দর কষাকষি বা এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাতে জিনিসপত্রের দাম না করে। কারণ এটা যদি হতে পারে যে $৪ একজন দিতে পারছে, আরেকজন বললো যে আমি $৩.৭৫ দেবো, আরেকজন বললো আমি $৩.৫ দেবো। এই প্রতিযোগিতা যদি চলতে থাকে তাহলে তো ওই গার্মেন্টসের দাম পড়তে থাকে, সেটা বায়ারদের জন্য, ব্র্যান্ডের জন্য খুব সুবিধাজনক। তাহলে বিজিএমইএ তো ওইখানে বরঞ্চ কিছুটা মাথা খাটাইতে পারে যে বিজিএমইএ মেম্বার যারা, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে আমি ন্যূনতম দাম এর থেকে নিচে নামবে না, কোনো কারখানা এর থেকে কম দামে কোনো কাপড় বিক্রি করতে পারবে না বাইরের কাছে। এইরকম একটা জায়গায় যদি তারা ঐক্যমতে আসে, তাহলে তো ওই ছোট কারখানা, দুর্বল কারখানা বিপদে পড়ে না। তাহলে ওই জায়গাটায় দুর্বল কারখানার প্রতি তাদের যদি সহানুভূতি থাকে, তাহলে সেখানে তারা সাপোর্ট দিতে পারে। এবং বায়ারদের সাথেও তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আন্তর্জাতিক কত কনফারেন্স, কত কিছু হচ্ছে, সেখানে তো তারা বলতে পারে যে মিনিমাম প্রাইস একটা গ্লোবালি ঠিক করতে হবে, এর নিচে কাপড়ের দাম তারা দিতে পারবে না। সেটা যদি একটা ইউনাইটেড একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, একটা কনফারেন্সের মধ্যে দিয়ে আন্তর্জাতিকভাবে ট্রান্সপারেন্ট হতে, তাহলে তো বায়ার বা ব্র্যান্ড এই চাপটা দিতে পারবে না। চাপ যদি না দিতে পারে, তাহলে কম্পিটিশন করে যে কাপড়ের দাম কমে যাওয়া, যেটার অজুহাতে তারা বলছে যে আমাদের মজুরি আমরা বাড়াইতে পারবো না, মজুরি কম দিতে হবে, এবং সেইটা শিফট করে তারা যখনই চাপের মুখে পড়ে, সেই শিফট করে তারা শ্রমিকদের উপরে। এক শ্রমিকের উপরে ১০, ১২, ১৩, ১৪, ১৫টা ধাপ আছে যারা টাকা বানাচ্ছে এই গার্মেন্টস এর উপরে। ঝুট ব্যবসায়ী থেকে শুরু করে চাঁদাবাজ, সরকারের বিভিন্ন ধরনের চাঁদা, কিংবা ক্ষমতাবান যারা, তারা তাদের চাঁদা, পুলিশের চাঁদা, প্রশাসনের চাঁদা, সমস্ত চাঁদা তো আছেই দেশের মধ্যে। এর বাইরে ব্র্যান্ড, বাইং হাউস, ওই সমস্ত দেশের রাষ্ট্র, যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন, তাদের রাষ্ট্র, তারা যে সেলস ট্যাক্স দিচ্ছে, সে সমস্ত ট্যাক্স, মানে আপনি গার্মেন্টস এর উপরে দেখবেন যে কমপক্ষে 15টা 20টা স্তর আছে যারা টাকা বানাচ্ছে গার্মেন্টস এর উপরে। আর তার কথা হচ্ছে যে গার্মেন্টস শ্রমিকদের মজুরি দেওয়ার সাধ্য নেই। এই গার্মেন্টসে আমরা মজুরি যদি বাড়াই, তাহলে এটা সর্বনাশ হবে। অথচ সবাই সব স্তরে টাকা, কিন্তু বিপুল পরিমাণ টাকা তারা বানাচ্ছে।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি যে পার্সেন্টেজে দেওয়া হয় সেটা দ্বিগুণ করলেও তিনগুণ করলেও এটা আসলে কোনো ধরনের সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলবে না। তাদের যে টোটাল কস্ট, সেই টোটাল কস্টের উপরে এবং টোটাল ভ্যালু, সেটার উপরে সিগনিফিকেন্ট ভ্যালু ফেলবে না। মালিকরা প্রায় একটা চুক্তি বলে, এটা নিয়ে আমি অনেক অনুসন্ধান করেছি, নিজেও গবেষণা করেছি, যে উৎপাদনশীলতা বাংলাদেশের শ্রমিকদের উৎপাদনশীলতা কম, সেই জন্য তাদের মজুরি কম। এই কথাটার মতো এত এক পেশে এবং মিথ্যাচার আর কিছু হতে পারে না। প্রথমত থিওরিটিক্যালি ইকোনমিক্সের এবং ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সের মধ্যে প্রোডাক্টিভিটি ওয়েজ নিয়ে অনেক ধরনের তত্ত্ব আছে। মালিকদের জন্য সুবিধাজনক তত্ত্ব আছে, আবার অবজেক্টিভ তত্ত্ব আছে। আমরা যদি মালিকদের জন্য সুবিধাজনক তত্ত্ব যেগুলি সেগুলিও যদি দেখি, সেখানে থিওরিটিক্যালি যেভাবে উপস্থিত করা হয় জিনিসটা, সেটা হচ্ছে যে উৎপাদনশীলতা শুধুমাত্র শ্রমিকদের গায়ের শ্রমের উপরে নির্ভর করে না। একজন শ্রমিকের যে উৎপাদনশীলতা সেটা শুধুমাত্র তার পরিশ্রমের উপরে, তার কাজের উপরে তার উৎপাদনশীলতা নির্ভর করে। একজন যদি রিক্সা চালায়, রিক্সা চালকের উৎপাদনশীলতা এবং সিএনজি চালকের উৎপাদনশীলতার পার্থক্য কি কারণে তৈরি হয়? একটা 1 মাইল রাস্তা যেতে একটা রিক্সা যতক্ষণ লাগবে তার থেকে অনেক কম সময় সিএনজি যাবে। এখন আমরা যদি বলি সিএনজি চালকের উৎপাদনশীলতা তো বেশি রিক্সা চালকের থেকে, এটা বললে তো এটা পার্থক্যটা তৈরি হচ্ছে টেকনোলজির জন্য। ওই ব্যক্তির গায়ের শ্রম কিংবা তার পরিশ্রমের কারণে না, টেকনোলজির কারণে পরিবর্তন হচ্ছে। সুতরাং টেকনোলজি একটা উৎপাদনশীলতা অনেক কিছুর উপর নির্ভর করে। একটা হচ্ছে শ্রমিকের শ্রম, আরেকটা হচ্ছে প্রযুক্তি, সেখানে কি ধরনের প্রযুক্তি ব্যবহার হচ্ছে সেটা, আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট কিরকম আছে, এবং আরেকটা হচ্ছে ওইখানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, শ্রমের পরিবেশ কিরকম। এবং এর মধ্যে দিয়ে একজন শ্রমিক যদি, এখন যে এখানে হিসাব আছে কিলো ক্যালোরি হিসাব আছে, খুবই ঠিক যে আমাদের দেশে দারিদ্র সীমার আয়ের জন্য কিলো ক্যালোরি ধরা হয় 2200 কিলো ক্যালোরি। বেশি কেউ যদি বেশি ধরা হয় যে দারিদ্র সীমার জন্য প্রয়োজনীয় ন্যূনতম কিলো ক্যালোরি হচ্ছে 2200। কিন্তু একজন মানুষ যদি কায়িক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন, তাহলে কিন্তু তার 2200 কিলো ক্যালোরিতে তার টিকে থাকা, বেঁচে থাকা সম্ভব না। সেটা কমপক্ষে 3000 কিলো ক্যালোরি হয়। তো 3000 কিলো ক্যালোরি একজন যদি ব্যয় করেন প্রতিদিন, এবং তিনি যে আয় করেন সেই আয় যদি 1000 কিলো ক্যালোরি, 1500 কিলো ক্যালোরিও যদি পূরণ করা সম্ভব না হয়, পরিণতিটা কি হয়? পরিণতিটা হয়, আজকে গার্মেন্টসে আপনি শ্রমিকদের মেডিকেল টেস্ট করেন সবার, আপনি 99% পাবেন অ্যানিমিয়াতে ভুগছে, রক্ত শূন্যতায় ভুগছে, এবং বহু ধরনের দুর্বলতা এবং অসুস্থতায় ভুগছে। যে অসুস্থতা এটা আইএলও এবং অন্যদের স্টাডিও চাই, সেই অসুস্থতার কারণে সে বেশি দিন তার পক্ষে কর্মক্ষমতা থাকা সম্ভব না। 8 ঘন্টা দাঁড়িয়ে কাজ করবে বা বসে কাজ করবে, হেঁটে এসে কাজ করবে, ওভার টাইম করবে। সেটা করার জন্য তার যেরকম হাড় হওয়া দরকার, যেরকম শরীরের গঠন হওয়া দরকার, তার পাকস্থলী যেরকম থাকা দরকার, ফুসফুস, হার্ট, মস্তিষ্ক, শরীর, সমস্ত কিছু যা হওয়া দরকার, তার থেকে অনেক দূরে সে অবস্থান করে। তার ফলে তার পক্ষে 5 বছর 10 বছরের বেশি কাজ করাই সম্ভব হয় না। তার আয়ু সীমা কমে যায় এবং তার একটা পর্যায়ের পরে তার অসুস্থতা তৈরি হয়। সে যেহেতু সংখ্যাগরিষ্ঠ নারী, সুতরাং এই অসুস্থতা, এই অপুষ্টি প্রজন্মে আবার প্রবাহিত হয়। তার সন্তানেরাও অসুস্থ এবং অপুষ্ট আকারে জন্মগ্রহণ করে। এই যে তার সময় 60 বছর 65 বছর পর্যন্ত ধরা হয়, সেই পর্যন্ত যে সে কাজ করতে পারলো না, তার 30 বছর আগে যে সে বসে পড়লো, অসুস্থ হয়ে পড়লো, কিংবা মারা গেল 20 বছর আগে, কিংবা তার সন্তানের যে অপুষ্ট হলো, এটা তো শুধুমাত্র তার ব্যক্তিগত ক্ষতি না, এটা তো জাতীয় ক্ষতি। পুরো দেশের একটা শক্তিশালী ক্যাপিটাল যেটা শ্রম শক্তির মধ্যে দিয়ে তৈরি হয়, সেটা তৈরি হতে পারছে না, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা অপচয় হচ্ছে, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা তো জাতীয় ক্ষতি। সুতরাং এইটা যদি বিবেচনার মধ্যে থাকে, তাহলে তো জাতীয় ন্যূনতম মজুরির একটা জিনিস থাকতে হবে যে এর নিচে কোনো জায়গায় মজুরি দেওয়া যাবে না। আর জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া ঠিক হবে? সরকারের একটা ক্রাইটেরিয়া আছে, সরকার এই বিষয়ে কোনো মত দেয় নেই, জাতীয় ন্যূনতম মজুরি বলে কিছু নাই। আমাদের দেশ যারা পরিচালনা করে অর্থনৈতিকভাবে, বিশ্ব ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান, তারা জাতীয় ন্যূনতম মজুরির খুবই বিরোধী। সুতরাং সরকারের জন্য এটা সুবিধাজনক, মালিকদের জন্য সুবিধাজনক, কিন্তু সেই কারণে সরকারের কোনো ভাষ্য নাই। কিন্তু একটা ক্রাইটেরিয়া আমরা এখানে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে সরকারের একটা হিসাব আছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলিরও হিসাব আছে যে দারিদ্র সীমার আয় কত টাকা হলে একজন মানুষকে বলা যায় যে সে দারিদ্র সীমার মধ্যে আছে। সেই হিসাব অনুযায়ী সরকারের কিছু, এই যে ডাল, আটা, তেল, ডিম, এই সমস্ত একটা ক্রাইটেরিয়া আছে, সেগুলো নিয়ে হিসাব করে সেটার সাথে কতটা ন্যূনতম খাদ্য পেলে প্রাণী হিসেবে
মানুষ হিসেবে তো পরে, প্রাণী হিসেবে প্রাণ ধারণ করা সম্ভব। প্রাণ ধারণ করা এবং মানুষ হিসেবে বেঁচে থাকা তো এক কথা না। যে প্রাণ ধারণ করা সম্ভব কি 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 খেলে, সেটার একটা হিসাব দারিদ্র সীমার আয়ের মধ্যে সরকার করে। সেই তার সাথে 20% 30% যোগ করে, যে তার তো আবার থাকতে হয়, পানি খেতে হয়, তারপরে তার ইয়ে লাগে, চিকিৎসা লাগে। এখানে যেমন ধরেন যে সমস্ত হিসাব আছে, এক রুম বিশিষ্ট পানি বিদ্যুৎ 3500 টাকা। এইটা তো কোনো মানুষই স্বীকার করবে না যে এটা কোনো মানবিক কোনো জায়গা বাসস্থানের জন্য। এক রুম 10 ফুট বাই 10 ফুট একটা রুম, সেখানে তো সে একা থাকে না, সে একাধিক মানুষ থাকে, এবং সেখানে তার যে শ্বাস প্রশ্বাস, তার যে জীবন জীবিকা, তাতে তার পুনরুৎপাদন করা আদৌ সম্ভব কিনা, সেই সমস্ত জিনিস বিবেচনায় রেখেও এই যে ন্যূনতম হিসাবটা, এই হিসাবে সরকারের যে ডাটা আছে, সরকারের যে ক্রাইটেরিয়া আছে, কতটা চাল, কতটা ডাল, কতটা, এগুলো যে হিসাব আছে, সেগুলি হিসাব বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী আমি একটা ক্যালকুলেশন করেছিলাম যে বর্তমান বাজার দর অনুযায়ী দারিদ্র সীমার আয়টা কত হতে পারে। বর্তমান বাজার দর সরকারের 2010 পর্যন্ত আছে, 2013 সালের বাজার দর অনুযায়ী সেটা হিসাব করে দেখা যায় সেটা 18,000 টাকা কিছু বেশি হয়। 4 জনের একটা ফ্যামিলি 8,000 টাকা যদি ধরি আমরা, তাহলে বলতে পারি যে 18,000 টাকা পর্যন্ত যারা আয় করেন তারা দারিদ্র সীমার মধ্যে আছে। বা একটা পরিবার, 4 জনের একটা পরিবার 18,000 টাকা আয় করলে দারিদ্র সীমার মধ্যে আছে এটা ধরা যায়। তাইলে প্রশ্ন একটা হচ্ছে সরকারের কাছে এবং জিএমএ এর কাছে, একজনের মজুরি কি করে দারিদ্র সীমার নিচে হতে পারে? তাহলে এটা স্বীকার করতে হবে যে আমি দারিদ্র সীমার আয়ের সমান মজুরি দিতে পারবো না, তার থেকে কম মজুরি দিতে হবে। তো সরকার তো দাবি করছে যে দারিদ্র সীমার কি হয়েছে, দারিদ্র সীমা অনেক উন্নতি হয়েছে, অনেক মানুষ দারিদ্র বিমোচন হয়েছে ইত্যাদি। সেই দারিদ্র বিমোচনের মধ্যে তো গার্মেন্টস শ্রমিকদেরও ধরা হয়। সেই গার্মেন্টস শ্রমিকরা দারিদ্র সীমার আয় থেকে অনেক নিচে এখনো বাস করছে, এবং যে মজুরি প্রস্তাব করা হচ্ছে এখন, সেই প্রস্তাবটায় দারিদ্র সীমার প্রয়োজনীয় আয়ের 50% বিজেপির তো সকাল সন্ধ্যা কৃতজ্ঞতা জানানো উচিত, ধন্যবাদ জানানো উচিত যে শ্রমিক সংগঠনগুলি তাদের অবস্থা বিবেচনা করে, সামগ্রিক অবস্থা বিবেচনা করে 8,000 টাকার মূল মজুরি দাবি করছে। তাই খুশি হয়ে সাথে সাথে রাজি হওয়া উচিত, কোনো কথাই বলা উচিত না গার্মেন্টস মালিকদের যে আমি মজুরি দিতে পারবো না। এবং শিল্পের ধস নামবে এই সমস্ত কথাবার্তা বলে এরা তো এক্সপ্লয়েট করছে, এরা তো একভাবে নিজেরা নানান সুযোগ দিচ্ছে। প্রতি বছর পাবলিক মানি, এটা তো পাবলিক মানি, সরকার যে টাকা দেয় এটা পাবলিক মানি, সরকার বাজেট থেকে এবং বিভিন্নভাবে গার্মেন্টসের মালিকদের সুবিধা দিচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সংকট হইলো, সাথে সাথে তাদের সুবিধা দেওয়া, ব্যাংক ঋণের ক্ষেত্রে সুবিধা দেওয়া, নানা রকম ভাবে আর্থিক প্রণোদনা যাকে বলে, সেই আর্থিক প্রণোদনা সবভাবে সুযোগ সুবিধা দিচ্ছে। এবং আন্তর্জাতিক ভাবে এরা এই সুযোগ সুবিধাটা নিচ্ছে। আবার ইদানিং যুক্তরাষ্ট্র নানা রকম সুযোগ সুবিধা আমরা দেখতে পাচ্ছি, যে সুবিধা তারা কোনোদিন গার্মেন্টসে দেয় নাই। যুক্তরাষ্ট্র জিএসপি ফ্যাসিলিটি, কোনোদিন এই সুবিধাটা গার্মেন্টসে তারা দেয় না। জিএসপি ফ্যাসিলিটি মানে শুল্ক মুক্ত প্রবেশাধিকার করার সুযোগ দেওয়া, সেই সুবিধাটা কোনোদিন বাংলাদেশের গার্মেন্ট যুক্তরাষ্ট্রের কাছ থেকে পায় না। বরঞ্চ অন্য দেশ যেখানে 1%, 2%, 3% শুল্ক ধরে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে, সেখানে বাংলাদেশকে 15%-এর বেশি শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে হয়। সেখানে যে সুবিধাটা তারা দেয় নাই, সেই সুবিধা স্থগিত করে তারা অন্য নানান ভাবে হাত মুছাচ্ছে, বলছে এখন আমাদের ঠিকঠাক সাইন করতে হবে, নইলে আমরা জিএসপি দেবো না। জিএসপি দেওয়ার মানে জিএসপি দিলে কি সুবিধা? কোনো সুবিধা নেই, 15% শুল্ক সেটি দিতে হবে। যুক্তরাষ্ট্রের যদি শ্রমিকদের জন্য যে কথাটা তারা বলছে তাদের শ্রমিক সংগঠনের চাপে, সেটা যুক্তরাষ্ট্রেও, যেটা লিটু ভাই আছে, যুক্তরাষ্ট্র এই কথাটা যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনের কাছে বলা দরকার। যুক্তরাষ্ট্রের সরকার যদি আদৌ শ্রমিকদের প্রতি কোনো দায় বোধ করে, তাহলে তো তার যে শুল্ক হার 15%, সেই শুল্ক হারটা যদি সে 2%, 3% নিয়ে আসে, আমাদের তো কোনো দয়ার দরকার নাই। আন্তর্জাতিক অন্য দেশকে যে হারে শুল্ক নিচ্ছে, সেই হারেই বাংলাদেশের কাছে শুল্ক নেই। তার মানে সে অযৌক্তিক বাংলাদেশের উপরে একটা সংরক্ষণমূলক যে শুল্ক নীতি, সেটা থেকে নিজেদের উদ্ধার করে একটা স্বাভাবিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত শুল্ক হার যদি সে দেয়, তাহলে কিন্তু ওইখান থেকে প্রায় 5,000 কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ অর্জন করতে পারে। মানে 5,000 কোটি টাকা কম শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রে, যদি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিধি অনুযায়ী শুল্ক নীতি প্রণয়ন করে। কোনো বাংলাদেশকে বিশেষ সুবিধা দেওয়ার দরকার নেই, আন্তর্জাতিক শুল্ক নীতি অনুযায়ী করে। সেই 5,000 কোটি টাকা যদি সে বলে যে 5,000 কোটি টাকা গার্মেন্টসের
নিরাপত্তা ব্যবস্থা উন্নতি করা এবং অন্যান্য কাজে ব্যবহার করা হোক, তাহলে তো বোঝা যায় যে ওইখানকার শ্রমিক সংগঠনগুলি ঠিকই যথাযথ জায়গায় তারা চাপ দিতে পারছে। তো সেইটা কিন্তু যুক্তরাষ্ট্র ওদিকে কোনো নাই, তারা শুল্ক হারও উচ্চ থাকবে, আবার জিএসপি ফেরত দেওয়ার শর্ত হিসেবে টিকফা সাইন করা, বঙ্গোপসাগরে নানান কিছু করা, এই সমস্ত নানা রকম চাপ এই যুক্তরাষ্ট্র দিয়ে যাচ্ছে। সুতরাং গার্মেন্টস শ্রমিকদের যে দাবিটা এখানে করা হয়েছে ৮,০০০ টাকা ন্যূনতম মজুরি, আমি মনে করি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে দাবি করার যত যুক্তি আছে সেই যুক্তি বিবেচনা করলে এটা অনেক অনেক কম, এবং সেটা গার্মেন্টস মালিকদের বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টস মালিকদের খুশি মনে এই মজুরিটা দেওয়া উচিত। সরকারের দায়িত্ব হচ্ছে ন্যূনতম মজুরি জাতীয়ভাবে প্রণয়ন করার জন্য, এবং ক্রমান্বয়ে এই মজুরিটা যাতে দারিদ্র সীমার জায়গাটায় পৌঁছায় সেটার জন্য যে ধরনের উদ্যোগগুলি দরকার সেই উদ্যোগগুলি গ্রহণ করে, যাতে গার্মেন্টসের শ্রমিকরা দারিদ্র সীমার আয় অর্জন করতে পারেন সেটার জন্য ক্রমান্বয়ে প্ল্যান অফ অ্যাকশন গ্রহণ করা কয়েক বছরের মধ্যে যাতে সেই পর্যায়ে পৌঁছাতে পারে। এখন পর্যন্ত এটাও যদি দেওয়া হয় এটা হবে 50% ভাগ, দারিদ্র সীমার আয় 50% ভাগ। সেইটা যেটা শহীদুল্লাহ ভাই বলেছেন ওই অতটুকু মালিকরা দিতে চায় না, এবং তারা একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, শ্রম আইন করা হচ্ছে। আপনারা এটা অবিশ্বাস্য যে রানা প্লাজার ঘটনার পরে যে শ্রম আইন সংশোধন হইল সেখানে ক্ষতিপূরণের টাকা 1 লাখ টাকা থাকবে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। সেই অবিশ্বাস্য ঘটনাই আছে এবং শ্রমিকদের উপরে নিপীড়নের নানান কিছু এই শ্রম আইনের মধ্যে ঢোকানো আছে। এখানে একমাত্র সমাধান তো শহীদুল্লাহ ভাই যেটা বলেছেন সেটা আমি এর থেকে অন্য কোনো বিকল্প দেখি না। তাসলিমাও বলেছেন বিজেএমইএ মালিকদের ঐক্যবদ্ধ সংগঠন আছে, তাদের শক্তিশালী সংগঠন আছে, তাদের কথা তারা বলতে পারে, তাদের ইস্যু তারা চালাতে পারে, কিন্তু শ্রমিকদের কথা বলার জন্য বিজেএমইএ সংগঠন ভবন কোনোটারই তো কোনো লিগ্যাল বেসিস নেই। শ্রমিকদের জন্য যে সংগঠন, শ্রমিকদের জন্য যে ঐক্য, শ্রমিকদের যে তাদের যে ঐক্যবদ্ধ কাজ, সেইখানে ঘাটতিটা থাকার কারণে কিন্তু সুবিধাটা নিতে পারছে, এবং যতটুকু এ পর্যন্ত অর্জন করেছে প্রবন্ধেও আছে এই এত ন্যূনতম মজুরি, এত কম মজুরি, সেটাও যতটুকু বেড়েছে এটা কিন্তু যে সময় আন্দোলন হয়েছে সে সময় পাবে। ওই যে 930 টাকা সেটা থেকে বাড়াইতে গেল তখন আন্দোলন 2006 সালে, তারপরে যখন 2010 সালে কিছুটা বাড়লো তখন আন্দোলন। তাইলে সরকারের দায়িত্ব যে এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে যেটা আছে সেটা নর্মালি যাতে একটা ন্যাশনাল জায়গায়, একটা যুক্তিযুক্ত জায়গায় আসে সেটা ব্যবস্থা করা। শ্রমিকদের কেন আন্দোলন করতে হবে, শ্রমিকদের কেন রাস্তায় বেরোতে হচ্ছে, তার বকেয়ার জন্য, তার মজুরির জন্য, তার ক্ষতিপূরণের জন্য রাস্তায় বেরোতে হয় কেন? এখন কোনো ভাঙচুর হইলেই শ্রমিকের উপরে দায় চাপানো হয়। এখন শ্রমিকরা ওইখানে রাস্তায় বেরোতে হচ্ছে কেন? রাস্তায় বেরোনোর তো কোনো দরকার নেই, শ্রমিকরা তো কাজ করতে চায়, ঘর থেকে এসে কাজের জায়গায় আসে, তার রাস্তায় বেরোনোর তো তার কোনো শখ থাকার কোনো কারণ নেই, তার তো বেঁচে থাকতে হবে শ্রমিক হিসেবে। রাস্তায় যাতে বেরোতে না হয় সেই ব্যবস্থাটা করার দায়িত্ব তো সরকারের এবং অন্যান্য জায়গায়। আর ওই যে ভাঙচুর, এইটা দেখা যায় যে জুট ব্যবসায়ী নানানজন করছে, এটা শ্রমিকদের উপরে চালানো হচ্ছে। আর মিডিয়ার যে প্রায়োরিটি বা মিডিয়ার যে ধরন, কাজের ধরন, সেই কাজের ধরন অনেক সময় এখন শ্রমিকরা যখন একটা জায়গায় মিছিল করে কিংবা সে বলে যে আমার মজুরি নাই, আমার বকেয়া দেওয়া হয়নি, আমার গত মাসের মজুরি দেওয়া হয় নাই, কিংবা আমাকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে, সেই খবরটা তো মিডিয়াতে আসে না। যখন সে ওখানে একটা ভাঙচুর হয় তখন দেখা যায় যে খবরটা আসে। খবর প্রচারের এই যে ধরন, এই যে নীতিমালা বা এই যে অবস্থানটা, সেটি তো একটা পরিস্থিতি তৈরি করে যে নর্মালি স্বাভাবিকভাবে একটা শ্রমিক আন্দোলন যদি অগ্রসর হয় সেটা কোনো মিডিয়া মনোযোগ পায় না। এইটাও তো একটা অসুবিধাজনক ব্যাপার। যাই হোক, আমি আশা করি যে সামনে শহীদুল্লাহ ভাই যেটা বলেছেন যে খুবই সংগঠিত, ঐক্যবদ্ধ, কিন্তু খুবই যাতে অন্তর্ঘাত না চলে এরকম ভাবে শ্রমিক আন্দোলন তৈরি হবে, এবং শ্রমিকদের মধ্য থেকে একটা ভয়াবহ অন্যায় বছরের পর বছর, দশকের পর দশক চলছে, যে অন্যায়ের বিরুদ্ধে সকল স্তরের মানুষের অবস্থান নেওয়া দরকার। সেই অন্যায়টা হচ্ছে তাদেরকে মজুরির ক্ষেত্রে তো অন্যায়, একটা ভয়াবহ অন্যায়, তারপরে তাদেরকে যে অবস্থায় রাখা হয়েছে নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে একের পর এক অন্যায় করা হচ্ছে। সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটা সকলের দায়, এবং সেই জায়গাটা শ্রমিকদের ঐক্যবদ্ধ সংগঠন যদি তৈরি হয়, ঐক্যবদ্ধ আন্দোলন যদি শক্তিশালী হয়, সমাজের অন্যান্য অংশ হয়তো টনক নড়বে, তখন তারা হয়তো আসবে। 1000-এরও বেশি মানুষের করতে হয়েছে দেশের এবং আন্তর্জাতিকভাবে মনোযোগ আকর্ষণের জন্য বাংলাদেশে গার্মেন্টসের এই দশা, এত মানুষের জীবন দিতে হলো যে একটু মনোযোগ আকর্ষণের জন্য যে বাংলাদেশের গার্মেন্টসে যারা এইরকম একটা মূল্যবান অবদান রাখছেন তাদের জীবন কি ধরনের জীবন আছে,
এইরকম এই অবস্থা আর যাতে তৈরি না হয়, সেটা তো একমাত্র সমাধান শ্রমিকদের ঐক্যবদ্ধ সাংগঠনিক অবস্থান ছাড়া আর তো কোনো সমাধান আমি দেখি। বিজেপি তাদের ভূমিকার কোনো পরিবর্তন হয়নি, সরকারেরও কোনো পরিবর্তন হয়নি। শ্রমিকদেরকে এই অবস্থাটা তৈরি করতে, শ্রমিকরা যদি আজকে ঐক্যবদ্ধ থাকে, তোমরা নির্বাচন করবা কি করবা, তোমাদের কাউকে আমি ভোট দেবো না যদি এই ইস্যুতে তোমাদের মুখে কথা না থাকে। আমাদের ন্যূনতম মজুরির ব্যাপারে, আমাদের নিরাপত্তার ব্যাপারে, আমাদের শ্রম অধিকারের ব্যাপারে বক্তব্য এবং অঙ্গীকার যদি পরিষ্কার না থাকে, আমরা কাউকে ভোট দেবো না। এইরকম একটা অবস্থায় তো 40 লক্ষ মানুষ যদি দাঁড়াতে পারে, তাহলে কারোর সম্ভব যে সে বিজেপি হোক আর যত ঐক্যই থাকুক, তাদের সম্ভব যে শ্রমিকদের ইগনোর করে? সেই অবস্থা তৈরি করতে হবে। এই অবস্থা তৈরি করার ছাড়া কোনো উপায় নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। উপস্থিত বন্ধুগণ, আমাদের আজকের এই আলোচনা, গোল টেবিল আলোচনায় আমাদের সংগঠনের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ